হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো 2011 সালের জনগণনা বা সেন্সাস। 2011 সালের সেন্সাস বিগত 6 থেকে 7 বছরে যত কম্পিটিটিভ এক্সাম হয়েছে তার মধ্যে যে স্ট্যাটিক জিকে পোর্শন রয়েছে, সেই স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যে এই পার্টিকুলার টপিক মানে সেন্সাস বা জনগণনা থেকে প্রায় 90% পরীক্ষা এমন রয়েছে যার মধ্যে যেখানে এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। তো আজকে আমরা গত 1 থেকে 1.5 বছরের টিসিএস যত এক্সাম নিয়েছে সেই এক্সামের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে, মানে টোটাল 50টি প্রশ্ন আমরা রেখেছি এই সেশানে। আর 50টি প্রশ্নের সাথে রয়েছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এক্সট্রা ফ্যাক্ট, তো যেগুলো খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই সেশনটি। তো প্রথম প্রশ্ন সেটা হলো, কোন ব্রিটিশ ভাইসরয়ের সময় ভারতে সম্পূর্ণ জনগণনা করানো হয়েছিল? দেখো, জনগণনা দুবার করানো হয়েছিল। জনগণনা সেটা সবার প্রথম হয়েছিল 1872 সালে লর্ড মায়োর সময়। তো সেই সময় যেটা হয়েছিল সেটা, সেই জনগণনাটি সম্পূর্ণ হয়নি, তো সেটাকে ইনকমপ্লিট সেন্সাস বলে। তো 1872 সালের পর 1881 সালে লর্ড রিপন একটি কমপ্লিট সেন্সাস করিয়েছিল, যেখানে সম্পূর্ণ হয়েছিল সেন্সাসটি। তো সম্পূর্ণ জনগণনা যেটা হয়েছিল 17 ফেব্রুয়ারি 1881 সালে। তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড রিপন। সঠিক উত্তর হবে অপশান এ। পরে যেটা আমি বললাম, লর্ড মেও 1872 সালে সবার প্রথম ইনকমপ্লিট সেন্সাস করেছিল, তারপর লর্ড রিপন 1811 সালে কমপ্লিট সেন্সাস করেছিল, সম্পূর্ণ সেন্সাস। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর কোন বছর জনগণনা অধিনিয়ম পাশ হয়? 1960 সালে, 1955 সালে, 1962 সালে নাকি 1948 সালে? সঠিক উত্তর যেটা হবে সেটা হলো 4 নম্বর অপশান, 1948 সালে। 1948 সালে যেই জনগণনা অধিনিয়ম পাশ হয়, সেই জনগণনা অধিনিয়মের ভিত্তিতেই 1951 থেকে, স্বাধীনতার পর সবার প্রথম যে জনগণনা ছিল সেটা 1951। সেই 1951 সাল থেকে প্রতি 10 বছর অন্তর আমাদের ভারতে এই জনগণনা চলে আসছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের পার্থক্য সর্বাধিক? অপশান রয়েছে আসাম, রাজস্থান, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর সেটা হলো রাজস্থান। রাজস্থানে পুরুষ এবং মহিলা সাক্ষরতা হারের পার্থক্য অনেকটা বেশি। আবার দেখে নেওয়া যাক রাজস্থানের যেটা অ্যাভারেজ লিটারেসি রেট, মানে অ্যাভারেজ সাক্ষরতা দর, সেটা হলো 66.11%, যার মধ্যে পুরুষ সাক্ষরতা দর হলো 79.19%, আর ফিমেল লিটারেসি রেট হলো 52.12%, আর টোটাল ডিফারেন্স হলো 27.07%। তো রাজস্থান এমন একটা স্টেট যেখানে পুরুষ এবং মহিলা সাক্ষরতার পার্থক্য খুব বেশি। 4 নম্বর প্রশ্ন হলো, 2011 জনগণনা অনুযায়ী ভারতে মোট কতগুলি জেলা রয়েছে? অপশান এতে রয়েছে 620টি, 2-এ রয়েছে 640, 3 নম্বর অপশানে রয়েছে 630টি, নাকি 4 নম্বর অপশান রয়েছে 610টি। সঠিক উত্তর সেটা হলো 640টি। তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট কতগুলি জেলা রয়েছে? 640টি। এখন অবশ্যই সেই সংখ্যাটি বেড়ে গেছে অনেক। 2011 সালের জনগণনা হিসাবে ভারতে টোটাল 28টি রাজ্য রয়েছে, 7টি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, ডিস্ট্রিক্ট ছিল 2011 সালে জনগণনা অনুযায়ী 640টি, সাব ডিস্ট্রিক্ট মানে উপজেলা ছিল 5924টি, টাউন মানে নগর বা শহর ছিল 7936টি, আর ভিলেজ মানে গ্রাম ছিল 6.41 লাখ। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী কোন রাজ্য দুটিতে শহুরে জনসংখ্যা সব থেকে কম? হিমাচল প্রদেশ, মেঘালয় নাকি হিমাচল প্রদেশ আর বিহার, নাকি উত্তরপ্রদেশ আর বিহার, নাকি মধ্যপ্রদেশ আর বিহার? সঠিক উত্তর সেটা হবে হিমাচল প্রদেশ আর বিহার। হিমাচল প্রদেশে 10.04% মানুষ শহরে বসবাস করে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতা হার কোন জেলার? ভারতের কোন জেলার সাক্ষরতা হার সর্বাধিক? অপশন রয়েছে চম্পাহাই, 2 নম্বরে রয়েছে সারচিপ, 3 নম্বরে ইডুক্কি, আর 4 নম্বরে রয়েছে
এর্নাকুলাম। এই যে চম্পাহাই শহরটা, এই শহরের ওপর থেকে, মানে এই জেলার ওপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে। আর এই প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর সেটা হলো সার্চিপ। সার্চিপের যে লিটারেসি রেট সেটি হলো 97.17% হলো এর সাক্ষরতা দর সার্চিপের। আর এটা মিজোরামে অবস্থিত এই সার্চিপ জেলাটি। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে পুরুষ সমবলের হার কত? এই অপশান রয়েছে 51.26%, 53.26%, 50.26%, আর অপশান 4-এ রয়েছে 52.26%। সঠিক উত্তর সেটা হলো 53.26%। পুরুষ সমবল হলো 53.26%, আর মহিলা সমবল সেটি হলো 25.51%। এই যে সমবলের হিসাবগুলো বলা রয়েছে, রেটগুলো, তো এটা অবশ্যই অর্গানাইজ সেক্টরের ভিত্তিতে। আমাদের ভারতে দু ধরনের সেক্টর রয়েছে, একটা হলো অর্গানাইজ সেক্টর আর একটা হলো আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর কি, যেখানে যে সমস্ত সেক্টরের মানে ডেটা বা তথ্য সরকারের কাছে রয়েছে, যেরকম ধরো কোনো প্রাইভেট সেক্টর, যেমন প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কলকারখানা, প্রাইভেট হসপিটাল, এখানে যে সমস্ত স্টাফ বা কর্মচারী রয়েছে তাদের সমস্ত তথ্য কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে। আর এক ধরনের যে কর্মচারী হলো আনঅর্গানাইজড কর্মচারী, যেরকম আমাদের পথে ঘাটে হকার দেখি, তারপর ছোটো মুদিখানার দোকান যাদের, এই সমস্ত দিনমজুর যারা, তো তাদের সমস্ত ডেটা কিন্তু সরকারের কাছে নেই, তো তারা পরে আনঅর্গানাইজ সেক্টরের আওতায়। তো এখানে যেই ডেটাটা দেওয়া হয়েছে, মানে পার্সেন্টেজ যেটা দেওয়া হয়েছে, সেটা অবশ্যই অর্গানাইজ সেক্টরের ভিত্তিতে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন হলো জনগণনা অনুযায়ী স্বাক্ষর ব্যক্তি কাকে বলা হয়? মানে কাকে বলা হয় যে সে স্বাক্ষর, সেই সাক্ষরতার সংজ্ঞাটিকে। 1 নম্বর অপশানে দেওয়া রয়েছে 18 বছর ঊর্ধ্বের কোনো ব্যক্তি যে কিনা যে কোনো একটি ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারে। ভারতে টোটাল 22টি অনুসূচিত ভাষা রয়েছে। সেই অনুসূচিত ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা যদি কেউ বলতে পারে, সেটা 18 বছর ঊর্ধ্বে যার বয়স, সে যদি যে কোনো একটি ভাষা বলতে, পড়তে বা লিখতে পারে, তাকে কি বলা হয় স্বাক্ষর ব্যক্তি? নাকি 7 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যে কিনা এই 22টি ভাষার যে কোনো একটি ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারে? অপশান 3-এ রয়েছে 5 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যে কিনা এই 22টি অনুসূচিত ভাষার যে কোনো একটি বলতে, পড়তে ও লিখতে পারে। আর অপশান 4-এ রয়েছে একই ব্যাপার, কিন্তু এখানে বয়সটা দিয়েছে 15, মানে 15 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি যে কিনা কোনো একটি ভাষা বলতে, লিখতে ও বুঝতে পারে 22টি অনুসূচিত ভাষার মধ্যে। তো সঠিক উত্তর এখানে সেটা হবে অপশান 2, মানে 7 বছরের ঊর্ধ্বের কোনো বালক বা ব্যক্তি যদি এই 22টি অনুসূচিত ভাষার যে কোনো একটি বলতে, লিখতে ও পড়তে পারে, তাকে আমরা কি বলবো, জনগণনা অনুযায়ী একজন স্বাক্ষর ব্যক্তি হিসাবে গণ্য করব। তো 9 নম্বর প্রশ্ন হলো 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্য থেকে অন্য রাজ্যে সবথেকে বেশি মাইগ্রেশন বা অভিবাসন হয়েছে? যেমন কর্মসূত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কি হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ চলে যায়, পাড়ি দেয়, তো সেই ব্যাপারটাকে মাইগ্রেশন বা অভিবাসন বলা হয়। তো কোন দুটো রাজ্য থেকে সবথেকে বেশি মাইগ্রেশন হয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী। অপশানে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার, অপশান 2-এ রয়েছে রাজস্থান এবং গুজরাট, অপশান 3-এ রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, নাকি অপশান 4-এ হয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট। একটু যদি ডিপলি চিন্তা করো তাহলে হয়তো তোমরা পারবে উত্তর দিতে। সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ এবং বিহার। এই দুটি রাজ্য থেকে মানে প্রত্যেক বছরই বহু মানুষ অন্যান্য কাজের সূত্রে অন্যান্য রাজ্যে চলে যায়। আর সবথেকে বেশি মাইগ্রেশন যেই রাজ্য দুটিতে হয়েছে সেটা হলো দিল্লি আর মহারাষ্ট্র। মানে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক বলো বা কাজের সূত্রে অন্যান্য রাজ্য থেকে যত লোক এসছে, তার মধ্যে সবথেকে বেশি গেছে দিল্লিতে আর মহারাষ্ট্রতে। এটাও প্রশ্নে এসছে, এটা এই বছরের CHSL এই প্রশ্নটা এসছে, সবথেকে বেশি লোক, মানে সবথেকে বেশি জনসংখ্যা কোন দুটো রাজ্যে এসেছে, মাইগ্রেশন হয়েছে সবথেকে বেশি। তো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হলো 2011 সালের জনগণনায় ভারতের কততম জনগণনা ছিল? অপশানে 1-এ রয়েছে 12, মানে 12তম জনগণনা, 7ম জনগণনা, 15তম জনগণনা, নাকি 16তম জনগণনা। সঠিক উত্তর 2011 সালে জনগণনা ছিল 15তম জনগণনা, আর স্বাধীনতার পর এটা ছিল 7ম জনগণনা। যদি 1881 সালের কমপ্লিট সেন্সাস থেকে দেওয়া হয় তাহলে এটা 15তম জনগণনা ছিল। আর
যদি আমরা 1951 সালের জনগণনা থেকে দেখি তাহলে এটা ছিল 7ম জনগণনা। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী পুদুচেরির লিঙ্গানুপাত কত? লিঙ্গানুপাত আমরা কীভাবে মেজার করি, যে প্রত্যেক 1000 জন পুরুষের সাপেক্ষে কতজন মহিলা রয়েছে সেটাকে আমরা লিঙ্গানুপাত বলি। তো অপশান 1 রয়েছে 980 ফিমেল পার 1000 মেলস, অপশান 2 রয়েছে 1095, অপশান 3 রয়েছে 1037, অপশান 4 রয়েছে 890। সঠিক উত্তর যেটা পুদুচেরির যেটা সঠিক লিঙ্গানুপাত সেটি হলো 1037। 1037টি মহিলা রয়েছে প্রতি 1000 পুরুষের ভিত্তিতে। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন হলো 2001 থেকে 2011 অবধি ভারতের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো এই জনসংখ্যা যে বৃদ্ধির হার সেটা এক হয় ডেকেডাল বা দশকীয়, আর একটা হয় ইয়ারলি, মানে প্রত্যেক বছর কত % করে বেড়েছে। আর আমাদের এখানে জানতে চাইছে ডেকেডাল মানে দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার কত। অপশান রয়েছে 51.30%, 14.25%, 17.64%, 18.30%, 30%। সঠিক উত্তর এখানে যেটা হবে সেটা হলো 17.64%, মানে 2001 থেকে 2011 অবধি জনসংখ্যা বেড়েছে 17.64%। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যে সবথেকে বেশি নগরায়ন ঘটেছে বা আরবানাইজেশন ঘটেছে সবথেকে বেশি? অপশান আছে গোয়া, কেরালা, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোয়া। গোয়াতে সবথেকে বেশি নগরায়ন আরবানাইজেশন ঘটেছে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের অফিস কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? রেজিস্ট্রার জেনারেল আর সেন্সাস কমিশনার এরাই কিন্তু সমগ্র এই জনগণনার দায়িত্বে থাকে, এই অফিসটা। তো এই অফিসটা কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? অপশান রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশান 1 রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশান 2 রয়েছে হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রক, অপশান 3 রয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্স, আর অপশান 4 রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? জনঘনত্ব আমরা কীভাবে মাপি? জনঘনত্ব মাপি আমরা একটা 1 কিলোমিটার স্কোয়ারের একটা এরিয়া নিয়ে নিই এবং দেখি যে সেই 1 কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কতজন মানুষ বসবাস করছে। যতজন মানুষ বসবাস করে সেটাই সেই জায়গার জনঘনত্ব। তো ভারতের যে জনঘনত্ব সেটা হলো 382, মানে প্রতি 1 কিলোমিটার স্কোয়ার জায়গায় 382 জন মানুষ বসবাস করে, একটা অ্যাভারেজ হিসাবে এটা। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই ভারতের টপ 4 হাইলি ডেন্স স্টেটস, মানে সব থেকে বেশি জনঘনত্ব যেই 4টি স্টেটের সেগুলো সম্পর্কে আমরা একেবারে দেখে নিই। সবার প্রথমে রয়েছে বিহার। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি, বিহারের জনঘনত্ব হলো 1106। তারপর 2 নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব খুব বেশি, 1029। তারপর 3 নম্বরে রয়েছে কেরালা। কেরালার জনঘনত্ব 860। আর 4 নম্বরে রয়েছে ইউপি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনঘনত্ব 829। তো আর পপুলেশন মানে জনসংখ্যার ভিত্তিতে সবথেকে বেশি জনসংখ্যা হলো উত্তরপ্রদেশে। তারপর 2 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বরে বিহার, আর 4 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখে নিই 16 নম্বর প্রশ্ন বলেছে নিচে 3টে স্টেট দেওয়া রয়েছে বিহার, অরুণাচল প্রদেশ আর মেঘালয়। এখানে বলা হয়েছে সর্বনিম্ন সব থেকে বেশি জনসংখ্যা থেকে সর্বনিম্ন জনসংখ্যা অনুযায়ী সাজাতে, মানে প্রথমে বলতে হবে কোন স্টেটের জনসংখ্যা সব থেকে বেশি, তারপর কোনটা। তো সঠিক উত্তর কোনটা হবে? সবার প্রথমে হবে বিহার। বিহারের জনসংখ্যা সব থেকে বেশি। বিহারের পর রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, তারপর অরুণাচল প্রদেশের পর রয়েছে মেঘালয়। তো সঠিক উত্তর যেটা হবে অপশান 2 ABC। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন হলো নিম্নে দেওয়া রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য দুটির সাক্ষরতা দর সব থেকে কম? অপশান 1 রয়েছে রাজস্থান ও আসাম, অপশান 2 রয়েছে বিহার এবং অরুণাচল প্রদেশ, অপশান 3 রয়েছে রাজস্থান এবং ঝাড়খণ্ড, নাকি 4 নম্বরে রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো বিহার এবং অরুণাচল প্রদেশের। তো চলো একবার দেখে নিই ভারতের টপ 4 যেই 4টে রাজ্য, শীর্ষে যেই 4টে রাজ্য রয়েছে মানে সাক্ষরতার দরের হিসাবে, সেই 4টে রাজ্য সম্পর্কে আমরা প্রথমে দেখে নিই। সেটা দেখার আগে সবার প্রথমে আমরা দেখে নিই ভারতের সাক্ষরতা হার কত। ভারতের সাক্ষরতা হার হলো
74.14%। ভারতের সাক্ষরতার হার হলো 74.14%, যেখানে পুরুষ সাক্ষরতার হার হলো 82.14%, আর মহিলা সাক্ষরতার হার হলো 65.46%। তারপর ভারতে যে সমস্ত রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সাক্ষরতার হার হলো কেরালার ওভারঅল সাক্ষরতা হার হলো 94%, আর যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার হলো 96.11%, আর মহিলা সাক্ষরতার হার হলো 92.07%। তারপর 2 নম্বরে যেই রাজ্য রয়েছে সেটি হলো মিজোরামের সাক্ষরতার হার হলো 91.33%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার হলো 93.35%, আর মহিলা সাক্ষরতা হলো 89.27%। তারপর 3 নম্বরে যেই রাজ্য রয়েছে সেটি হলো গোয়ার সাক্ষরতা হার হলো 88.70%, পুরুষ সাক্ষরতার হার হলো গোয়ার 88.70%, আর মহিলা সাক্ষরতার হার হলো 84.66%। আর 4 নম্বর হলো ত্রিপুরার যেই সাক্ষরতা হার সেটি হলো 87.22%, আর পুরুষ সাক্ষরতার হার হলো 91.53%, আর মহিলা সাক্ষরতার হার হলো 82.73%। এবার আমরা দেখে নিই সাক্ষরতা হারের হিসাবে নিচের মানে সবথেকে কম সাক্ষরতা দর কোন 4টে রাজ্যের। বিহারের সাক্ষরতা দর সবথেকে কম। বিহারের সাক্ষরতা দর হলো 61.80%, যার মধ্যে পুরুষ সাক্ষরতা দর হলো 70.20%, আর মহিলা সাক্ষরতা দর হলো 51.50%। তারপর হলো অরুণাচল প্রদেশের সাক্ষরতা দর হলো 65.38%, আর পুরুষ সাক্ষরতা দর হলো 72.55%, আর মহিলা সাক্ষরতা দর হলো 57.70%। আর রাজস্থানের সাক্ষরতা দর হলো 66.11%, পুরুষ সাক্ষরতা দর 79.19%, আর মহিলা সাক্ষরতা দর 52.12%। আর আমরা এইমাত্র দেখলাম আগে কয়েকটা প্রশ্ন আগে যে রাজস্থান এমন একটা স্টেট যেখানে পুরুষ আর মহিলার সাক্ষরতা হারের ডিফারেন্স সব থেকে বেশি। আর তারপর রয়েছে ঝাড়খণ্ডের সাক্ষরতার হার হলো 66.41%, পুরুষ সাক্ষরতার হার হলো ঝাড়খণ্ডে 76.84%, আর মহিলা সাক্ষরতার হার হলো 55.42%। 18 নম্বর প্রশ্ন হলো 2011 সালের জনগণনা অনুযায়ী সবথেকে কম লিঙ্গানুপাত কোন রাজ্যের লিঙ্গানুপাত সবথেকে কম? অপশানে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান নাকি বিহার। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো হরিয়ানার যেই লিঙ্গানুপাত সেটা হলো 879। মানে হরিয়ানায় প্রতি 1000 জন পুরুষের সাপেক্ষে মহিলা রয়েছে 879 জন। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম? অপশানে রয়েছে ঝাড়খণ্ড, অপশান 2 রয়েছে পাঞ্জাব, অপশান 3 উত্তরপ্রদেশ, আর অপশান 4 রয়েছে নাগাল্যান্ড। সঠিক উত্তর যেটা হবে সেটি হলো নাগাল্যান্ড। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 17.64%। আর ভারতে একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে সেটি হলো দাদরা ও নগর হাভেলি। ভারতের যত রাজ্য আর ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে থেকে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি হয়েছে দাদরা ও নগর হাভেলিতে। দাদরা ও নগর হাভেলির জনসংখ্যা বৃদ্ধির হার হলো 55.88%। আর রাজ্যের নিরিখে আমরা যদি দেখি যত রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি করেছে বিহার। জনসংখ্যা বৃদ্ধির হার হলো 25.42%। আর 2011 সালের ডেটা অনুযায়ী নাগাল্যান্ডে সবথেকে কম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। মানে নাগাল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে -0.5%। মানে নাগাল্যান্ডের জনসংখ্যা আগের থেকে কমে গেছে। 2001 সালে নাগাল্যান্ডে যা জনসংখ্যা ছিল তার থেকে কমে গেছে 2011 সালে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হলো 2011 সালের জনগণনা অনুযায়ী কোন মেট্রোপলিটন শহরে জনসংখ্যা সবথেকে বেশি? মেট্রোপলিটন সিটিকে আমরা বাংলায় মহানগরী বলে থাকি। তো এখানে অপশন রয়েছে কলকাতা, মুম্বাই, চেন্নাই নাকি দিল্লি। একটু কমন সেন্স লাগিয়ে দেখো কি হতে পারে। উত্তরটা হবে মুম্বাই। মহানগরী বা মেট্রোপলিটন সিটি আমরা কাকে বলি? মেট্রোপলিটন সিটি সাধারণত দুজন কোনো শহরকে মেট্রোপলিটন সিটি বা মহানগরী হিসাবে মহানগরীর তকমা দিতে পারে। সবার প্রথম হলো ভারতের জনগণনা কমিশন বা সেন্সাস কমিশন কী করে যখন কোনো শহরের জনসংখ্যা 4 মিলিয়নের বেশি হয়ে যায়, মানে 4 মিলিয়ন মানে 40 লাখের বেশি হয়ে যায়, তখন ভারতের জনগণনা কমিশন সেটাকে মহানগর হিসাবে মান্যতা দেয়।
আর একজন যেটা মহানগর হিসাবে মান্যতা দিতে পারে সেটি হলো রাজ্য সরকার। কোনো রাজ্যের রাজ্য সরকার, কোনো রাজ্যের রাজ্য সরকার কী করে, কোনো রাজ্যের রাজ্য সরকার কী করে, যখন কোনো শহরের জনসংখ্যা 1 মিলিয়নের বেশি মানে 10 লাখের বেশি হয়ে যায়, তখন সেটাকে মহানগরীর তকমা দিয়ে দেয়। তো সেই অনুযায়ী ভারতে যত মহানগরী রয়েছে বা মেট্রোপলিটন সিটি রয়েছে, তার মধ্যে মুম্বাইয়ের জনসংখ্যা সব থেকে বেশি। মুম্বাইয়ের পর 2 নম্বরে রয়েছে দিল্লি, আর 3 নম্বরে রয়েছে আমাদের কলকাতা শহর, আর 4 নম্বরে রয়েছে চেন্নাই। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের শিশু লিঙ্গানুপাত কত? অপশানে রয়েছে 189, 2 নম্বরে রয়েছে 911, 3 নম্বরে রয়েছে 981, 4 নম্বরে রয়েছে 919। সঠিক উত্তর যেটা হবে 919, সঠিক উত্তর 919 মানে শিশু লিঙ্গানুপাত। এবার আমরা দেখে নিই চাইল্ড সেক্স রেশিও কাকে বলে বা শিশু লিঙ্গানুপাতটা কী। তো জনগণনার নিরিখে শিশু লিঙ্গানুপাত হলো 0 থেকে 6 বয়সী যত শিশু রয়েছে, 0 থেকে 6 বছর বয়সী যত শিশু রয়েছে, তার মধ্যে কিছু শিশু রয়েছে যারা মেল চাইল্ড আর কিছু রয়েছে ফিমেল চাইল্ড। তো প্রতি 1000 জন মেল চাইল্ডের নিরীক্ষে বা সাপেক্ষে কতজন ফিমেল চাইল্ড রয়েছে সেটাকে বলা হয় চাইল্ড সেক্স রেশিও। মানে ভারতের চাইল্ড সেক্স রেশিও রয়েছে 919, মানে প্রতি 1000 জন পুরুষ প্রতি 1000 জন মেল চাইল্ডের সাপেক্ষে ফিমেল চাইল্ড রয়েছে 919 জন। 2011-তে রয়েছে 919, আর 2001-এ ছিল 927, মানে চাইল্ড সেক্স রেশিও যেটা সেটা কমেছে 2001-এর থেকে। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে গ্রামীণ জনসংখ্যার হার কত? অপশন রয়েছে 52.4%, অপশন 2 রয়েছে 65.2%, 3-এ রয়েছে 68.8%, 4 নম্বরে রয়েছে 59.3%। সঠিক উত্তর যেটা ভারতের রুরাল পপুলেশন বা গ্রামীণ জনসংখ্যার হার হলো 68.84%, 68.84%। আর আরবান জনসংখ্যা মানে শহুরে জনসংখ্যার হার যেটা সেটা হলো 31.16%। মানে 2011-র জনসংখ্যা অনুযায়ী দেখা গেছে যে ভারতের খুব অনেকটাই কম জনসংখ্যা শহরে বসবাস করে, মানে ম্যাক্সিমামটাই বসবাস করে গ্রামে। 23 নম্বর প্রশ্ন হলো 2011 জনসংখ্যা 23 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? 933, 927, 943 নাকি 934? সঠিক উত্তর যেটা সেটা হলো 943 সঠিক উত্তর। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে 15তম জাতীয় আদমশুমারি আয়োজিত হয়েছিল? অপশানে রয়েছে 1991 সালে, 2011 সালে, 2021 সালে নাকি 2001 সালে। 2021 সালের জনগণনা এখনও হয়নি, বর্তমানে কন্ডাক্ট করানো হচ্ছে, 2021 সালের জনগণনা ডেটা নেওয়া হচ্ছে। আর এটা আমরা আগেই বলেছিলাম যে 1881 সাল থেকে যদি আমরা ধরি তাহলে 2011 যে জনসংখ্যা সেটা হলো 15তম জনসংখ্যা। আর স্বাধীনতার পর থেকে আমরা যদি ধরি 1951 সাল থেকে, তাহলে এটা হলো 7th মানে 7ম আমাদের জনসংখ্যা। তো সঠিক উত্তর এখানে যেটা হবে 15তম জনসংখ্যা বলেছে, তাহলে 2011 সালের জনসংখ্যাটা 15তম জনসংখ্যা। 25 নম্বর প্রশ্ন রয়েছে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী বিশ্বের জনসংখ্যার কত শতাংশ জনসংখ্যা ভারতে রয়েছে? বিশ্বের যা মোট জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? অপশান রয়েছে 20%, 2 নম্বর অপশানে 15%, 3 নম্বরে রয়েছে 10%, আর 4 নম্বর অপশানে রয়েছে 17.5%। সঠিক উত্তর হবে 17.5%। বিশ্বের টোটাল যে জনসংখ্যা রয়েছে মোট জনসংখ্যা 17.5% মানুষ ভারতে বসবাস করে। 26 নম্বর প্রশ্ন, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এই ট্যাগলাইনটা মনে রাখবে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার মানে আমাদের জনগণ আমাদের ভবিষ্যৎ। এটা কোন সালের জনগণনার স্লোগান? সঠিক উত্তর হবে 2011 সালের জনগণনার যে স্লোগান সেটা হলো আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত প্রদেশে মহিলা সাক্ষরতা দর সব থেকে বেশি? অপশান রয়েছে দিল্লি, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড় নাকি পুদুচেরি? সঠিক উত্তর যেটা সেটা হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে মহিলা সাক্ষরতার দর হলো 88.25%। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে বুদ্ধ ধর্মের অনুগামীদের সংখ্যা সর্বাধিক? অপশান রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ?
সঠিক উত্তর এখানে যেটা হবে সেটা হলো মধ্যপ্রদেশ। যদি পার্সেন্টেজ হিসাবে বলে সিকিমে সব থেকে বেশি বুদ্ধ ধর্মের অনুগামীরা রয়েছে। আর যদি জনসংখ্যার নিরিখে বলে তাহলে মধ্যপ্রদেশে জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বেশি বুদ্ধ ধর্মের লোক রয়েছে। ভারতের যে জনসংখ্যা রয়েছে টোটাল জনসংখ্যার 79.8% হলো হিন্দু, আর 14.2% হলো মুসলিম, খ্রিস্টান হলো 2.3%, শিখ হলো 1.7%, বুদ্ধিস্ট হলো 0.7%, আর জৈন কমিউনিটি হলো 0.4%। আর আদার রিলিজন, এই সমস্ত ছটা রিলিজিয়ন ছাড়াও অন্য যে সমস্ত ধর্মের লোক রয়েছে তারা হলো 0.7%। আর রিলিজিয়ন নট স্টেটেড মানে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের ধর্ম বলতে চায়নি, মানে তারা কোনো ধর্মই ফলো করে না, সেরকম লোক হলো 0.2%। এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। এই চার্ট থেকে না হয় 10 থেকে 15টা প্রশ্ন এসছে এই চার্ট থেকে, তো এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। সব থেকে বেশি হিন্দু জনসংখ্যা যেটা রয়েছে হিমাচল প্রদেশে, পার্সেন্টেজের ভিত্তিতে সব থেকে বেশি হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশের প্রায় 95% জনসংখ্যা হলো হিন্দু জনসংখ্যা। আর সব থেকে বেশি মুসলমান জনসংখ্যা পার্সেন্টেজ হিসাবে সেটা হলো জম্মু কাশ্মীরে 68.3%। আর সব থেকে বেশি খ্রিস্টান জনসংখ্যা হলো আমাদের নর্থ ইস্টের মিজোরামে। আর সব থেকে বেশি বৌদ্ধ জনসংখ্যা পার্সেন্টেজ হিসাবে হয়েছে সিকিমে। আর যদি জনসংখ্যা হিসাবে আমরা দেখি টোটাল জনসংখ্যার হিসাবে, তাহলে সেটা হলো মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, ভারতের জনগণনার জনক কাকে বলা হয়? জনি ওয়াকার, হেনরি ওয়াল্টার, রিচার্ড অ্যান্ডারসন। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো হেনরি ওয়াল্টার। এবার হেনরি ওয়াল্টারকে কেন আমরা ভারতীয় জনগণনার জনক বলি? এর কারণ হলো 1830 সালে এই হেনরি ওয়াল্টার ঢাকা শহরের প্রথম আদমশুমারি বা জনগণনা করেছিল। সেই জন্য আমরা হেনরি ওয়াল্টারকে ভারতীয় জনগণের আদমশুমারির জনক বলা হয়, বা ভারতীয় ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস বলা হয়। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন হলো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের পার্থক্য কত? অপশন আছে 14.96%, 15.23%, 17.98%, 16.64%। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো 15.23% ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের পার্থক্য। টোটাল সাক্ষরতা দর যেটা, মোট সাক্ষরতা দর 74%, মেল সাক্ষরতা দর, পুরুষ সাক্ষরতা দর 82.10%, আর ফিমেল 65.64%। 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সেন্সাস কমিশনার কে ছিলেন? ডব্লিউ.সি. প্লাউডেন, বি.সি. প্লাউডেন, ডব্লিউ.সি. ডুরেন্ট, বি.সি. ডুরেন্ট। সঠিক উত্তর যেটা সেটা হবে ডব্লিউ.সি. প্লাউডেন। 32 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের তৃতীয় সবথেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? সেটা মারাঠি, তামিল, বেঙ্গলি না হিন্দি? সঠিক উত্তর এখানে যেটা সেটা হবে মারাঠি। ভারতে যেই 4টি সবথেকে বেশি ব্যবহৃত ভাষা, তার মধ্যে সবথেকে বেশি যেই ভাষাটি ব্যবহার করে ভারতের লোক সেটা হলো হিন্দি। হিন্দির পর রয়েছে আমাদের বাংলা ভাষা, তারপর হলো মারাঠি ভাষা, ও 4 নম্বরে রয়েছে তেলেগু ভাষা। 33 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলা শ্রমবল কত? 30.02%, 53.26%, 53.03%, 25.51%। সঠিক উত্তর হলো 25.51%। এর আগে একটা প্রশ্নে আমরা আলোচনা করেছি এটা। 25.51% ভারতের মহিলা শ্রমবল। পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, দিবাং ভ্যালি যেটি ভারতের সব থেকে কম জনঘনত্বের জেলা, সেটি কোন রাজ্যে অবস্থিত? অপশন আছে তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর যেটা সেটা হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এই দিবাং ভ্যালি অবস্থিত। আর অরুণাচল প্রদেশের যে জনঘনত্ব সেটা হলো 17, মানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন লোক বসবাস করে। 35 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী 2001 থেকে 2011 সাল অবধি প্রতি বছর ভারতের জনসংখ্যা কত শতাংশ করে বেড়েছে? একটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, একটা প্রশ্ন এসেছিল ডেকেডাল দশকীয় জনসংখ্যা বৃদ্ধি, আর একটা হলো বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি। সঠিক উত্তর এখানে যেটা হবে প্রত্যেক বছর কত শতাংশ করে বেড়েছে ভারতের জনসংখ্যা, সেটা হলো 1.64%,
1.64% এই হারে বেড়েছে প্রত্যেক বছর 2001 থেকে 2011 অবধি ভারতের জনসংখ্যা। পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনার সেন্সাস কমিশনার কে ছিলেন? আর.এ. গোপালস্বামী, মহালানোবিস, 3 নম্বরে হচ্ছে অশোক মিত্র, আর 4 নম্বরে হচ্ছে শ্রী চন্দ্রমৌলি। সঠিক উত্তর হবে শ্রী চন্দ্রমৌলি। আর এই যে আর.এ. গোপালস্বামী, ইনি ছিলেন 1951 সালে স্বাধীনতার পর ভারতের প্রথম যেই জনগণনা হয়েছিল তার সেন্সাস কমিশনার ছিলেন আর.এ. গোপালস্বামী। পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, নিম্নে দেওয়া রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট নাকি গোয়া? সব থেকে বেশি বলতে এই 4টে রাজ্যের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব কার? সঠিক উত্তর যেটা সেটা হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের জনঘনত্ব এই 4টে রাজ্যের মধ্যে সব থেকে বেশি। ঝাড়খণ্ডের জনঘনত্ব হলো 414, মহারাষ্ট্রের হলো 365, গুজরাটের 308 আর গোয়ার 394। সঠিক উত্তর এখানে হলো ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিলোমিটারে? এইমাত্র আমি এটা বললাম, সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। 39 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যটির সাক্ষরতা হার 90%-এর ওপরে? রাজস্থান, গোয়া, ত্রিপুরা নাকি মিজোরাম? এইটুকু তো জানোই রাজস্থান হবে না। সঠিক উত্তর যেটা সেটা হলো মিজোরাম। আমরা এর আগে এই 4টা দেখেছিলাম। তো সবার প্রথমে রয়েছে কেরল, মিজোরাম, গোয়া আর ত্রিপুরা। তো অপশানে মিজোরাম দেওয়া রয়েছে। মিজোরামের সাক্ষরতা হার হলো 91.33%, যেখানে গোয়ার হলো 88.70%, ত্রিপুরার হলো 87.22%। তো সঠিক উত্তর ওখানে হয়ে যাবে মিজোরাম। মিজোরামের সাক্ষরতা হার হলো 91.33%, ত্রিপুরা আর গোয়ার তো বললাম, আর রাজস্থানের সাক্ষরতা হার হলো 66.11%। 40 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের ফার্টিলিটি হার বা ফার্টিলিটি রেট সব থেকে বেশি? কেরালা, পাঞ্জাব, মহারাষ্ট্র নাকি বিহার? সঠিক উত্তর যেটা সেটা হলো বিহার। এবং ফার্টিলিটি রেট কাকে বলে? টোটাল ফার্টিলিটি রেট, মানে টোটাল ফার্টিলিটি রেট বলতে সেটাই বোঝায় যে ধরো একটা ফিমেল বা মহিলা রয়েছে, সে তার প্রজননকালে মানে 15 বছর বয়স থেকে 49 বছর বয়স অবধি যদি কোনো মহিলা মা হতে পারে, তাহলে সেই টাইম স্প্যানটার মধ্যে একজন মহিলা কটি শিশুর জন্ম দেবে, সেটা সেই রেটটাকে বলা হয় মোট জন্মহার বা টোটাল ফার্টিলিটি রেট। সেই হিসাবে বিহার সব থেকে আগে রয়েছে, শীর্ষে রয়েছে, মানে 3.4, মানে প্রায় 3টের বেশি শিশুর জন্ম দিতে পারে বিহারি মহিলারা এই টোটাল ফার্টিলিটি রেট অনুযায়ী। আর তারপর রয়েছে উত্তরপ্রদেশের টোটাল ফার্টিলিটি রেট হলো 3, আর মধ্যপ্রদেশ হলো 2.7, আর রাজস্থান হলো 2.6। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী মোট ভারতীয় জনসংখ্যার কত শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত? অপশান রয়েছে 54.6%, 64.6%, 44.6%, 55.6%। সঠিক উত্তর এখানে যেটা হবে সেটা হলো 54.6% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। 42 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যে হিন্দুদের জনসংখ্যা সর্বাধিক? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নাকি ওড়িশা? সঠিক উত্তর যেটা হবে সেটা যদি জনসংখ্যার নিরিখে বলে তাহলে কিন্তু ইউপি মানে উত্তরপ্রদেশ হয়ে যায়। আর এখানে হিমাচল প্রদেশ যেহেতু দিয়েছে, ওই 4টে অপশানের মধ্যে হিমাচল প্রদেশেই হিন্দুর সংখ্যা সব থেকে বেশি। আর পার্সেন্টেজের হিসাবে বললে হিমাচল প্রদেশে হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি, কারণ 95% মানুষ হিমাচলের 95% মানুষ হলো হিন্দু। 43 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতা হার কত? এটা অবশ্যই পারা উচিত তোমাদের, এতবার বলেছি। 74.04% হলো ভারতের সাক্ষরতা হার। পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতা হার সব থেকে কম? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি বিহার? সঠিক উত্তর যেটা সেটা হবে বিহার। বিহারের সাক্ষরতা হার হলো 61.80%। পরের প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গানুপাত সর্বাধিক? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর যেটা সেটা হবে কেরালা। কেরালার যে লিঙ্গানুপাত সেটা হলো 1084, মানে প্রত্যেক 1000 জন পুরুষের নিরিখে মহিলা রয়েছে 1084 জন। পরের 46 নম্বর প্রশ্ন হলো 1790 সাল থেকে কোন দেশে আধুনিকভাবে জনগণনা চালু করা হয়?
আধুনিক জনগণনা কোন দেশে চালু করা হয় 1790 সাল থেকে? অপশান রয়েছে জার্মানি, আমেরিকা, কানাডা নাকি চায়না। সব কটা অপশানই ভুল রয়েছে এখানে। সঠিক উত্তর হবে সুইডেন। সুইডেনে সবার প্রথম আধুনিক জনগণনা চালু করা হয়। 47 নম্বর প্রশ্ন, 2011 সালের সেন্সাস কমিশনার আর রেজিস্ট্রার জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে সি চন্দ্রমৌলি। এর আগেও এই প্রশ্নটা এসছে। 48 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা কটি ভাষায় সম্পন্ন করা হয়েছিল? 16টি ভাষায়, 18টি ভাষায়, 20টি ভাষায় নাকি 14টি ভাষায়? সঠিক উত্তর হলো 16টি ভাষায়। 49 নম্বর প্রশ্ন হলো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের নগরীয় জনসংখ্যার হার কত? প্রথম অপশানে দিয়েছে 30 থেকে 35% মধ্যে, 40 থেকে 45% মধ্যে, 10 থেকে 15% মধ্যে নাকি 20 থেকে 25% মধ্যে। এর আগে আমরা একটা প্রশ্নে দেখলাম যে ভারতের নগরীয় জনসংখ্যা কত? 31.16%। তো সঠিক উত্তর যেটা সেটা হবে 30% থেকে 35%-এর মধ্যে, 30 থেকে 35%-এর মধ্যে। গ্রামীণ জনসংখ্যা হলো ভারতের 68.84%, আর আরবান মানে শহুরে জনসংখ্যা 31.16% বা 31.2% রাউন্ড ফিগারে বলতে গেলে। ঠিক আছে, পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশ মিলিয়ে হয়েছিল? অপশানে রয়েছে 40টি, 45টি, 28টি নাকি 35টি। সঠিক উত্তর এখানে হবে 35টি, অপশান নম্বর 4। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি একটু মোটিভেশন পাই। তো দেখা হবে পরের ভিডিওতে।